অসংখ্য, দেখুন এগুলো তো অন রেকর্ড, এগুলো তো আমার বলার অপেক্ষাটা, উনি যে অসম্ভব রকমের আগের সরকারের সময় উনি যে অসম্ভব রকমের বাধার সম্মুখীন হয়েছিলেন, এটা ঘটনা। জিজ্ঞেস করবো ভাবছিলাম তোমাদেরকে, যে এটা ঠিক শুনলাম, মানে সুইসাইড, পাপা শুনছি সুইসাইড নোট পাওয়া গেছে, এটা সম্পর্কে তো আমিও বুঝতে পারছি না। সামনে দাঁড়িয়ে সত্যি বলার মতো নয়, আমরা জানি এই মুহূর্তটা। আমি রিকোয়েস্ট করছি তোমার সাথে দেখা আরে বাবা প্লিজ আজকে নয় রিকোয়েস্ট দেবুদের শেষ মুহূর্তে আজকে কিছু বলবো। জগতের লোক যারা শিল্প জগতের মানুষ রয়েছে তারা প্রত্যেকেই ব্যথিত, এবং তাদের কাছে এই খবরটা বিশ্বাসযোগ্য মনে করার মতো খবর নয়। ইভেন আমি আমার ক্ষেত্রেও বলতে পারি যে ইনি এমন একটা মানুষ ছিলেন যার সঙ্গে তর্ক আর ঝগড়া করার পর একটা শান্তি আসতো, অনেক দায়ী। তো এটা অপূরণীয় ক্ষতি। যারা বন্ধু, তাদের পরিবারের মানুষ, তাদের সমবেদনা রইল, এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনেমা জগতের মানুষ রয়েছেন, অনেকে নিজস্বতায় বাঁচতেন, আপোষের রাস্তায় কোনোদিন যেতেন না। যে ধারা তিনি দিয়ে গেছেন, বিজ্ঞাপনের, তার সঙ্গে কাজ করেছি, বিজ্ঞাপন একটা অন্য ধারায় বিজ্ঞাপন বানাতেন, যা সবাই জানে। তার নাম বিজ্ঞাপন জগতের জন্যই অনেক বড় হয়। তারপর যখন তিনি সিনেমার কাজে হাত দিলেন, সেখানে ভূতের ভবিষ্যৎ, এবং তারপর ভবিষ্যতের ভূতে আমার সঙ্গে কাজ করার কথা হয়েছিল। তিনি ফোন করে মানে খুব অদ্ভুত ভাবে বলেছিলেন, এই রুদ্র তুমি আমায় চিনতে পারছো, আমরা একসঙ্গে কাজ করতাম। তো এটাই অনেকটা মানে তারপর এই খবরটা, তারপর অপরাজিত। অনেকটা নিজে আমার মনে হয় যে অপরাজিত একজন মানুষ। কখনো মনে হয়েছিল রিসেন্টলি যে মানসিক অবসাদে ভুগছে? না, দেখা হয়েছিল লাস্ট কথার সময়, জাস্ট আমি বলেছিলাম তোমার শরীরটা কেমন লাগছে, বললো না রে তেমন জুৎসই মনে হচ্ছে না, বুঝলি। এটাই অনেকদার মতোই উত্তর ছিল। লাস্ট মাস দেড়েক আগে একটি প্রিমিয়ারে, সেই সময়তে মাস দেড়েক দুয়েক আগে একটা প্রিমিয়ারে দেখা হয়েছিল, তখন কথা হয়েছিল। খুব অল্প সময়ের জন্য শরীরটা খারাপ ছিল বলে চলে গেলেন, কিন্তু এই ঘটনা কেন কি তার সঠিক তদন্তের মধ্যে দিয়ে নিশ্চয়ই উঠে আসবে। তার পরিবারের প্রতি সমবেদনা রইল, এবং আমরা আমাদের বিশ্বাস করতে ইচ্ছা করছে না এই খবরটা। বলিউডে পরপর রহস্য মৃত্যু, রাহুল, তারপরে অনিক দত্ত, এটা কি বলবো? দেখুন, মৃত্যুর ঘটনা তো অত্যন্ত যন্ত্রণার। তবে এটা বলতে পারি যে পরিষ্কার আমাদের এই যে নতুন সরকার রয়েছে এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার যে বার্তা দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুকে আর চেপে দেওয়া হবে না, চাপা যাবে না। অনিকদার মৃত্যুর কারণ সেটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে আমাদের ভাই রাহুল, তার মৃত্যুর ব্যাপারে সঠিক কারণ, সঠিক তদন্ত হয়ে বেরোবে, এইটুকু বলতে পারি। একটা মানুষ তিনি সবসময় বলতেন যে লড়তে হবে, আমাদের করতে হবে। আমি ভাবতেই পারছি না, মানে বিশ্বাস করতে পারছি না, ভীষণই দুর্ভাগ্যজনক ঘটনা। এবং এরকম একটা ঘটনা আমাদের ইন্ডাস্ট্রিতে বলা যায় না, সবাইকে নাড়িয়ে দিয়েছে, ওপর থেকে নিচ সবাইকে। আমরা একসাথে, আমি অনিকদার কাছে বিজ্ঞাপনের কাজ, অনিকদার সাথে বহু কাজ করেছি, এবং আমরা বিজ্ঞাপনের কাজ করার শুরু ইয়ার্কি ঠাট্টা কাজে আমি কত কাজটা যে কত সহজ ভাবে করা যায় সেটা শিখিয়েছি। তখন কি মনে হয়েছিল? কখনোই মনে হয়নি, কখনোই মনে হয়নি উনি ভালো সম্ভব। আমরা আপনার নাম? আমার নাম ফিরদৌসুল হাসান।
been declared dead. মানে অনেক দত্ত যেভাবে এসেছিলেন তিনি কি ব্রড ডেড? এখন এটা এত ডিটেলস আমি বলতে পারবো না, এটা নার্সিং হোম থেকে বলতে পারবে। উনি ওনার মেয়ের জন্য আমরা ওয়েট করছি। সন্ধ্যে নাগাদ ওনার মেয়ে ফিরে আসবে, প্লাস অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুল পোস্টমর্টমের জন্য পিজিতে নিয়ে যাবে, তারপরে আমরা বলে দেবো কোথায় ক্রিমেশন হবে। সঞ্জীব দেবী এসেছেন? হ্যাঁ, উনি অবভিয়াসলি ওনার অবস্থা সেরকম নেই, ওনার ভেতরে আছেন। এত আমি ব্রড ডেড এখানে যখন আনা হলো তখনই তো এটা নার্সিং হোম থেকে বলতে পারবো। তুমি কি জেনেছো কি হয়েছে সেটা বলো, তুমি কি শুনেছো? আমি ঘন্টা দেড়েক আগে ফোন পেয়েছি যে এই ঘটনা, তারপর আমি এখানে এসেছি। এর বেশি আমার কিছু জানা নেই। আমি লাস্ট অনেকদার সাথে আমার পরশুদিনও কথা হয়েছে ফোনে একটা কাজ নিয়ে। আমরা একটা ছবির কথাবার্তা ও মিটিং চলছিল আমাদের 20, 21, 22 তারিখ ওনার জন্মদিন ছিল, সেদিনও কথা হয়েছে। 21 তারিখে আমাদের মিটিংও হয়েছে। এর বেশি এই মুহূর্তে আমি কিছু না ছিল, আমি শুনছিলাম যদি একটু সেটা বলো। definitely, but this is not the right time to speak about that. We are all in grief, all in pain, so please excuse us. Thank you. ছিল অত্যন্ত দুঃখজনক ঘটনা। এর থেকে বেশি আর লাস্ট কবে কথা হয়েছিল আপনার সঙ্গে? অনেক দিনই অসুস্থ ছিল তো, এবার নানা রকম সমস্যা অসুখের জন্য আগে ছবিটা ইনকমপ্লিট হয়ে গেছিল। ওর ছবি নতুন কাজ শুরু করার কথা ছিল, জন্মদিনের দিন ওর সঙ্গে আমার কথাও হয়েছে। লাস্ট কবে কথা হয়েছিল? জন্মদিনের দিন রাত্রিরে মানে 22 তারিখ। কি বলে তখন বললো আমি নতুন কাজ শুরু করছি, তাই নিয়ে কত ভালো ভালো কথা হলো। এইরকম যে কাণ্ড হয়ে যাবে তা তো বুঝতে পারিনি। মেনে নিতে হবে, কিছু তো করার নেই। এখন ওকে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। কোনোভাবে কি বুঝতে পেরেছিলেন যে এরকম হতে পারে? না ভাই, ও অনেক শক্ত মনে, নানা রকম সমস্যা সবার জীবনে থাকে, তাই জন্য এত বড় সিদ্ধান্ত নেবে বুঝতেই পারি। থ্যাংক ইউ ম্যাম। এই ঘটনা সব পরে বলবো, এখন জিজ্ঞেস করিস না তারা। একটুখানি দেখে নি কি করণীয়, ওকে দেখে নি। এটা হসপিটাল প্রিমাইসেস। একদম প্লিজ এক্সকিউজ মি, হসপিটাল প্রিমাইসেস প্লিজ আপনারা বাইরে আসুন। খুবই শোকাবহ পরিবেশ। এরকম হঠাৎ করে চলে যাবে কেউ তো হতে পারেনি। এখন ট্যালেন্টেড সেই ডাইরেক্টর একজন মানুষ হিসেবে, একজন চিন্তাশীল মানুষ হিসেবে, তার অসংখ্য গুণগ্রাহী, তার সহকর্মী, তার যারা তার সঙ্গে কাজ করেছে, যারা তাকে তার সিনেমার মাধ্যমে জেনেছে, এবং আপরাইট, অনেস্ট, এবং তার নিজের শিল্পের প্রতি সে একইভাবে অনেস্ট থেকে সে কাজ করেছে। কিন্তু কিছু করার নেই, মারা গিয়ে সেটাই আমাদের মেনে নিতে হবে। কিন্তু আরো অনেক কিছু তার কাছ থেকে আমরা পেতে পারতাম, সমাজ পেতে পারতো, বাংলার চলচ্চিত্র পেতে পারতো, দেশের চলচ্চিত্র পেতে পারতো। আমি তার পরিবারের প্রতি শোকবাঞ্জন করছি, তার যারা গুণগ্রাহী মানুষজন আছেন, সহকর্মী তাদের প্রতি শোক জানাচ্ছি। আর এরকম মৃত্যু হোক কারোরই, সেটা আমরা কখনোই কামনা করি না। যারা বাধা দিয়েছিল, যারা রিলিজ করতে দেয়নি, যারা ক্রিয়েটিভ আর্টকে মেরে ফেলতে চেয়েছিল বাংলায়, তারা এটা থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যৎ শুধু নয়, ভবিষ্যতে তাদেরকে এই ভূত তাড়া করবে। শারীরিকভাবে অসুস্থ ছিলেন, সেই সবটাই জানি। অনেকটা ডিপ্রেশন ছিল, সেটাও জানি। এরকম না তাই বলে মানে এই ঘটনা ঘটে যাওয়ার মতো কোনো আঁচ আমরা পাইনি। এই ঘটনা ঘটে যাওয়ার কোনো আঁচ আমরা পাইনি। এটা অবিশ্বাস্য, এটা ভয়ঙ্কর লাগছে। আমি তো জিজ্ঞেস করবো ভাবছিলাম তোমাদেরকে যে এটা ঠিক শুনলাম, মানে সুইসাইড, তারপর শুনছি সুইসাইড নোট পাওয়া গেছে। এটা সম্পর্কে তো আমিও বুঝতে পারছি না, মানে এতটা মানে এইরকম, মানে এটা যদি সত্যি হয়ে থাকে যে যেটা শুনছি, তাহলে এটা আমার
আমাদের গোটা ইন্ডাস্ট্রির লজ্জা। কেউ কি এখানে থাকতে পারে না, কিচ্ছু না, এরকম কোনো আজ আমরা পাইনি। আমাদের সাথে যাদের সাথে কথা হতো অনেকটা, কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে অনেকটার সাথে, জেনারেল আলোচনা হয়েছে, মানে জেনারেল আলোচনা কি হচ্ছে চারপাশে, পলিটিক্যাল আলোচনা যেরকম হয় অনিতার সাথে কথা, সবকিছু নিয়েই আলোচনা, সবকিছু নিয়ে, সিনেমা নিয়ে কথা, কিন্তু এরকম অবস্থায় সেটা তো একটু টের পাই। যেদিন একটু ঘন্টা অভিনেত্রী রূপসা গুহ তিনি বলেছেন যে অনিক দত্তের সঙ্গে কারো মানে একটু ঘটনা, যে ঘটনাটা বলেন স্ট্রং পার্সোনালিটি, সেই মানুষটার এরকম চলে যাওয়া আর কি। দেখো, আমার মনে আছে অনিক দত্ত যেদিন ওই হঠাৎ করে, এটা কেউ জানতো না, কেউ এটা আশা করেনি, মানে কেউ প্রস্তুত ছিল না এরকম একটা ঘটনা ঘটবে। ফিল্ম ফেস্টিভ্যাল চলার সময় হঠাৎ করে অনিক দত্ত একদিন ফিল্ম ফেস্টিভ্যালের একটা সেমিনারেই বলে দিলেন যে পৃথিবীর আর কোথাও এই জিনিস হয় না যে আমাদের পশ্চিমবাংলায় হয়, ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রী এতগুলো ছবি। তো সেই সময় মঞ্চে বসে, আমি কারোর নাম করতে চাই না, সেটা হয়তো এখন সেই অবকাশ নয়, কিন্তু অনেক স্বনামধন্য তথাকথিত পরিচালকও সেই সময় বলেছিলেন, তারা একটু অস্বস্তিতে পড়ে গেছিলেন যে না না, আবার এইসব কেন, সরকারকে চটিয়ে দেওয়া হচ্ছে কেন। তা আমার মনে আছে তখন অনিক দত্তকে অনেকে প্রশ্ন করেছিলেন যে এর ফলে আপনি এই যে মুখ্যমন্ত্রীকে নিয়ে, তৎকালীন মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে আপনি যে কথাটা বললেন, এরকম চ্যালেঞ্জ করলেন, এরপরে আপনার কোনো অসুবিধা হবে না কাজ করতে পশ্চিমবাংলায়? আমার এখনো মনে আছে অনিক দত্তের উত্তরটা, উনি বলেছিলেন যে কেউ কেউ মাথা নিচু করে মার্সিডিজ চড়ে, আর কেউ কেউ মাথা উঁচু করে মারুতি গাড়ি চড়ে। দরকার হলে আমি সারা জীবন মাথা উঁচু রেখে মারুতি গাড়ি চলবো, রিক্সা চলবো, তাও ভালো, আমার মাথা নিচু করে মার্সিডিজ চড়ার দরকার নেই। এবং সত্যি ওই টার্মসে নিজের জীবনটা উনি কাটিয়েছেন। তারপরও বিভিন্ন সময়, ভবিষ্যতের ভূত সিনেমার সময়, অপরাজিতার মতো একটা ছবি যেটা গোটা পৃথিবীতে সমাদৃত হলো, কিন্তু তার নিজের শহরে ফিল্ম ফেস্টিভ্যালে সেটাকে দেখানো হলো না, নিজের শহরে সেটা নন্দনে দেখানোর সুযোগ দেওয়া হলো না। এত কিছু হয়েছে ওনার ওপর। এরকম ঘটনা ঘটেছে, আপনারা জানেন, গত লোকসভা ভোটের দিন ওনার নামে ওখানকার লোকাল পাড়ার তৃণমূলের কিছু লোকজন থানায় এফআইআর করে থেকে শুরু করে, যাই হোক এখন হয়তো এগুলো নিয়ে আলোচনা করার সময় না, কিন্তু আমি এইটা বলছি যে এত রকম ভাবে চাপ দেওয়ার চেষ্টা হয়েছিল, এত কিছু হয়েছিল, কিন্তু কখনো একটা দিনের জন্য কখনো কম্প্রোমাইজ করেননি। উনি অপরাজিতা বলে সিনেমা বানিয়েছিলেন, সত্যি অনিক দত্ত অপরাজিতই ছিলেন। যদি একটা শব্দ ওনার ক্ষেত্রে ঘাটে তা হচ্ছে এটা, অপরাজিত। শেষবার একবার বলতেন যে আর বোধহয় ছবি করা হবে না, সেটা দেখুন এই রাজনৈতিক অসংখ্য, দেখুন এগুলো তো অন রেকর্ড, এগুলো তো আমার বলার অপেক্ষাটা, উনি যে অসম্ভব রকমের আগের সরকারের সময় উনি যে অসম্ভব রকমের বাধার সম্মুখীন হয়েছিলেন, এটা ঘটনা। কেউ সেই বাধার জন্য উনি ডিপ্রেসড হয়েছিলেন বলে আমার মনে হয় না। উনি সেই কারণে ভেঙে পড়ার মানুষ নন। নিশ্চয়ই হয়তো ওনার কিছু মানসিক যন্ত্রণা অন্যান্য কারণে থাকতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে থাকতে পারে। উনি খুবই অসুস্থ ছিলেন, এটা ঘটনা কদিন আগেই আমৃতি খুব ক্রিটিক্যালি অসুস্থ হয়ে একদিন মাঝরাত্রিবেলা ফোন করলে যে নিঃশ্বাস নিতে পারছি না, আমরা রাত্রিবেলা আবার সে কয়েকজনকে পাঠিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আনা হলো। যাই হোক, খুব, এবং যে কথাটা আপনি বললেন যে মাঝে মধ্যে কথা বলেই বলতেন যে আমি আর তো সিনেমা করতে পারবো না, কেননা উনি গত লাস্ট যে সিনেমাটা করলেন যতকাণ্ড কলকাতায়, খুব কষ্ট করে ছবিটা ওনার কমপ্লিট করতে হয়েছিল। অর্ধেক সময় উনি শুটে যেতে পারেননি, বাড়ি থেকে ভিডিও কলে আর কি মানে নির্দেশনা দিয়েছিলেন, কার্যত পরিচালনা করেছিলেন, পরে পোস্ট প্রোডাকশনে ছিলেন। তো কিন্তু আবার এটাও বলছি, আবার ইদানিং কালে একটু সেরে উঠছেন আস্তে আস্তে। ওনার সাথে কথা হচ্ছিল, আমি জানি হাসানদার সাথে কদিন আগেই কথা হলো পরের ছবিটা করার জন্য। উনি খুব উৎসাহ নিয়ে তার প্রিপারেশনের কাজ শুরু করবেন, সব কথা হলো। তারপরে এরকম একটা ঘটনা ঘটলো, আর কি বলবো। আর দেখুন এগুলো তো আমার স্পেকুলেশন, এগুলো আমার পক্ষে তো বলা সম্ভব না এটা, কিন্তু আমি এটা বলতে পারি যে আমার আমাদের সবারই, অনেকেরই হয়তো নিজেকে অপরাধী লাগছে বা লাগা উচিত। মানে কোনো জায়গায় মনে হচ্ছে হয়তো আমাদেরই আরো বেশি খবর রাখা উচিত ছিল, আরো হয়তো আরো নিয়মিত যোগাযোগ করলে, কথা বললে হয়তো আরো ভালো হতো। এখন আর এগুলো ভাবা ছাড়া আর কি করার আছে? এখন রাই এখন এসএসকে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। তারপরে ওনার মেয়ে রাই বিদেশে থাকে, ও ইউরোপ থেকে খবর পেয়ে এখন ওখান থেকে রওনা হয়েছে, একটু পরে ফ্লাইট নেবে ওখান থেকে। মোটামুটি এক্সপেক্টেড কালকে 3টে সাড়ে 3টে নাগাদ কলকাতায় মানে পৌঁছবে। তারপরে ওর সাথে কথা বলেই সরকারের পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ এসেছিলেন, তিনি অফার করেছেন, আমরা তার জন্য তার কাছে কৃতজ্ঞ। তারা বলেছেন তারা নন্দনে নিয়ে যেতে চান। এবার এই ব্যাপারে তো ফাইনাল ডিসিশন পরিবারই নিতে পারে, তো সেটা বৌদিও বললেন যে রায়ের সাথে কথা বলার, মেয়ের সাথে কথা বলেই ফাইনাল সিদ্ধান্ত ওনারা নেবেন। যাই হোক, তারা মিলে যা ঠিক করবেন সবাই মিলে সেটাই হবে। হ্যাঁ, কিন্তু যা হবে কালকে 3টে সাড়ে 3টের পরে।
কিছু বলার নেই, আমি খুবই শক এখন অব্দি, মানে খুবই শক। আমার কি বলবো, হঠাৎ করে খবর পেয়ে চলে এসেছি, এখানে বলার মতো কিছু নেই। অনেকে অনেক মানুষ মানুষ কি এটা মানে সকলেই এটা নেই। কি বলবো, আমার কিছু কি বলবো, একজন মানে এত ভালো ডিরেক্টর, এত ভালো মানুষ, সারা জীবন শিকদারা সোজা করে বেঁচেছেন, এবং আমি আই এম স্টিল আন্ডার শক, আই ডোন্ট নো হোয়াট টু সে। আমাদের মাঝে মাঝে নানান রকম, মানে আমি কাজ করিনি কখনো, কিন্তু কাজের বাইরেও একটা সম্পর্ক ছিল, রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ওনার সাথে আমার দেখা হতো, এবং শেষ দিন অব্দি উনি একটা ডিপ্রেসিভ, আমি বলতে পারবো না। কখনো জানি না অর্পিতা নিজেকে শেষ করেছেন কি অ্যাক্সিডেন্ট, সেটা তো পোস্টমর্টেম না হলে আমরা কেউ কিছু বলতে পারি না। জানি অসুস্থ ছিলেন, সেটা আমরা এখনো বাড়ির লোকেরা কেউ জানি না ভাই। আচ্ছা, সেটার ব্যাপারে আমি এখনো কিছু জানি না, সরি। আমি তো সবে আমি কাজে ছিলাম, খবর পেয়ে আমি জাস্ট এসছি। এখন তো পোস্টমর্টমের জন্য বডি চলে গেছে, কালকে ওর মেয়ে আসছে, অনেক অনেক দূর থেকে আসছে বেচারি, আসুক তারপরে। আর কি বলবো, এটা অত্যন্ত দুঃখের। আমি কাজ করেছি অনেকটার সঙ্গে, ডিরেক্টর হিসেবে তো একটা অসম্ভব ভালো জায়গা ছিলেন। পারিবারিক সূত্রে উনি আমার ভাসুর হন, কাজেই যে কোনো ফ্যামিলি গেট টুগেদার, ফ্যামিলি অনুষ্ঠান সবকিছু, লাস্ট গত বছর আমার এক ননদের বিয়েতে সবাই মিলে আমরা একসঙ্গে হয়েছিলাম। তখন অসুস্থতা তো ছিলই, সারাক্ষণ ওই নিবুলাইজার নিতে হতো, একটা তো শ্বাসকষ্ট একটা সমস্যা ছিলই, কিন্তু এটা এইভাবে চলে যাবেন সেটা তো একেবারেই আনএক্সপেক্টেড। মানসিক অবসাদ কখনো দেখেছো যে একটা ডিপ্রেশন কাজ করছিল বেশি? সে দেখো, আমরা এমন একটা প্রফেশনে আছি না, মানে যারটা যখন তখন ডিপ্রেশন হতে পারে, মানে সেই ডিপ্রেশন হয়ও আবার সবাই কাটিয়েও উঠছে, তো সেইটাকে আমি এখানে হাইলাইট করতে চাই না, মানে আমি চাই না। তো খুব স্যাড, ব্যাংকের দত্ত ফ্যামিলি, নরেন দত্ত তার নাতিও। এই নরেন্দ্র ট্রাস্টটা রয়েছে নিচে, বিচ থেকে নেমে গেলে বাঁদিকে ওর ঠাকুর দাদা, ঠিক আছে। ও যদি আজকে পায়ের উপর পা তুলে খেত, 92 সালে ওর বাবার 4টে টি গার্ডেন্স ছিল, একমাত্র মালিক ছিল, নেয়। অনেক দত্ত অন্য জিনিস, টাকা দিয়ে ওকে কেনা যায়। অনেক দত্ত টাকার পড়া কখনোই করেনি। 4টে টি গার্ডেন্স ছিল বাচ্চু দত্তর বাবা। নয়ন দত্ত ছোট ছেলে, বাচ্চু দত্ত তার ছেলেও, অনিক দত্ত একমাত্র সন্তান। 4টে টি গার্ডেন্স ছিল বিয়ের পরে, 4টের মধ্যে থেকে একটাতেও হাত লাগাইনি। বলছে তোমার সম্পত্তিতে আমি হাত লাগাইনি। অনিক দত্ত কষ্ট হয়েছে, যেমন ভূতের ভবিষ্যৎ শুরু হলো, প্রডিউসারও পয়সা মেরে দিল, পরে পেয়েছি একটা বই। ওর আগের সরকার নন্দনে একটা রিলিজ করতে দেয়নি, কষ্ট ছিল প্রচুর যে করতে দেয়নি। ক্ষমতা ছিল, করেছে। আজকে তিনি কোথায় পড়েছেন, তাকে কেউ চেনে? রাস্তায় বলি তাকে চোর বলছে, চোর বলছে। এই তো অবস্থা। সততার প্রতীক নিয়ে এসেছিলেন 20 বছর আগে, 15 বছর আগে, যেটা সবাই তাকে চোর বলছে। আমি 25 বছর আগে বলেছিলাম যে ইনকে পড়বে তাকে খুঁজে পাওয়া যাবে। মানে এই ডিভাস্টেশন, এই সব মানে এইটা অনেকটা করতে পারেন, এটা ভাবতে পারি অসম্ভব। এই তুমি বলছি লাস্ট আমার প্রশ্ন মজা করে অনেক কিছু বলতেন বা অফার অন হয়তো কিছু একটা বলতেন, বাট উনি তো অ্যাকচুয়ালি করতে পারেন। এটা এখনো বোধহয় আমরা ভাবতে পারছি না, বা এটা ঘটেছে, এটা জাস্ট সম্ভব, এটা অনেকটার পক্ষে এটা ভাবাই যাচ্ছে। কি বলতে চাইবেন দিদি, এরকম একটা মর্মান্তিক ঘটনা হঠাৎ করে এরকম একটা ঘটনা